26,000 চাকরি চুরির জন্য কেন মমতা ব্যানার্জিকে গ্রেপ্তার করা হলো? বিজেপি সরকার বারবার শুধু জনগণকে রাস্তায় নামিয়ে আনছে। 2 লক্ষ করে যদি চাকরি দিয়ে থাকে তাহলে গত 15 বছরে 30 লক্ষের চাকরি পাওয়ার কথা। তাহলে 84 লক্ষ অ্যাপ্লিকেন্ট হলো কি করে? চাকরির বিকল্প কখনো ভাতা হতে পারে না। আমাদের দাবি ভাতাটাও দিতে হবে মিনিমাম 3,000 টাকা। পৌরসভাকে আস্তে আস্তে শুকিয়ে মারার চেষ্টা হচ্ছে। সিপিএম পার্টি যদি 4 পয়েন্টে না থাকে, সিপিএম পার্টির কি ক্ষতি হবে আমি জানি না। বেশিরভাগ গরিব মানুষের ক্ষতি হবে এবং আমাদের মাঝে মাঝে মনে হচ্ছে এটা ত্রিশঙ্কু বিধানসভা হয়ে যেতে পারে। ঝাড়গ্রামের রাজনীতিতে তিনি অতি পরিচিত এবং অভিজ্ঞ মুখ। দীর্ঘদিন ধরে বাম রাজনীতির সঙ্গে যুক্ত থেকে নীরবে এবং নিরলসভাবে সংগঠনকে এগিয়ে নিয়ে গিয়েছেন। বর্তমানে তিনি সিপিএম এর রাজ্য কমিটির সদস্য, ঝাড়গ্রাম জেলা কমিটির সম্পাদক এবং জেলা বামফ্রন্টের আহ্বায়ক। দীর্ঘ 15 বছর ধরে ঝাড়গ্রাম পুরসভার চেয়ারম্যান হিসেবেও তিনি দায়িত্ব সামলেছেন। এই অরণ্য শহরেই তার বেড়ে ওঠা। এখানকার মানুষের মন থেকে শুরু করে রাজনৈতিক সমীকরণ, শহরের অলিগলি কিংবা গ্রামাঞ্চল, সবটাই তার হাতের তালুর মতো চেনা। স্বভাবে শান্ত এবং যে কোনো পরিস্থিতিতে মাথা ঠান্ডা রাখার জন্য তিনি বিশেষভাবে পরিচিত। তিনি হলেন প্রদীপ কুমার সরকার। আজ আমাদের এই পর্বে টিম শহর ঝাড়গ্রামের পক্ষ থেকে তাকে স্বাগত জানাই। আসন্ন বিধানসভা নির্বাচনে বাম সংগঠনের ঠিক কি পরিকল্পনা রয়েছে, সংগঠনের বর্তমান অবস্থান এবং তাদের ভবিষ্যৎ পরিকল্পনা, এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতে এই পর্বে আজ আমরা তার সঙ্গে কথা বলবো। ঝাড়গ্রামের 4টি আসনের মধ্যে 3টিতে সিপিএম প্রার্থী দিয়েছে, কিন্তু গোপীবল্লভপুর আসনটি সিপিআই কে ছেড়ে দেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের নেপথ্যে কি যুক্তি? এটা হচ্ছে এটাই যে আমরা দীর্ঘদিন ধরে 1978 সাল থেকেই যত ইলেকশন হয়েছে সবগুলোতে বিধানসভা নির্বাচনে আমরা পার্টির সিম্বলে ক্যান্ডিডেট দিয়েছি। তখন সিপিআই বামফ্রন্টের মধ্যে ছিল না। সিপিআই যোগ দিয়েছে, তখন ছিল কংগ্রেসের সঙ্গে। পরবর্তীকালে ওরা আমাদের সঙ্গে যোগ দেয়। ওরা আমাদের কাছে যেটা ডিমান্ড করেছিল রাজ্য স্তরে, আমাদের জেলাগতভাবে বলেছিল, রাজ্যগতভাবে ওরা পরবর্তীকালে লিখিত পাঠিয়েছে যে দীর্ঘদিন ধরে ওরা বামফ্রন্টের সঙ্গে পরে পরে হলেও যুক্ত হয়েছে এবং ওদের ওখানে কতগুলো পকেটে ওদের সংগঠনও আছে। তাই ওরা চেয়েছিল দ্বিতীয় কোনো বামফ্রন্টের শরিক যেহেতু এখানে ক্যান্ডিডেট দেয় না, অন্তত ঝাড়গ্রাম এবং গোপীবল্লভপুর আসনে ওদের ছেড়ে দেওয়া হোক। বাকি দুটো নিয়ে ওদের কোনো ডিমান্ড ছিল না। সেটা আমরা রাজ্য স্তরে আলোচনা করেছি এবং তারপরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে গোপীবল্লভপুরের আসনটাতে সিপিআই বামফ্রন্টের প্রার্থী হিসাবে মনোনয়ন পাবে। বামফ্রন্টের জোট রাজনীতি কি এখনো কার্যকর বলে মনে করেন? অবশ্যই আমরা এখনো সব জায়গাতে সমানভাবে আমাদের সংগঠন শক্তিশালী, এটা আমরা মনে করি এবং নির্দিষ্ট লক্ষ্য যখন আমাদের আছে, রাজ্যে একটা শক্তি আছে শাসক দল, কেন্দ্রে একটা শক্তি আছে শাসক দল, আমরা মনে করি এই দুটো শক্তির বিরুদ্ধে যদি বেশিরভাগ মানুষকে সংগঠিত করতে হয় সেটা কেবলমাত্র সিপিএম এর কাজ নয়। সিপিএম এবং বামফ্রন্টের অন্যান্য শরিক যারা আছে তাদের একত্রিত হয়ে লড়তে হবে। শুধুমাত্র তাই নয়, বামফ্রন্টের বাইরেও যে অন্যান্য বামপন্থী শক্তিগুলো রয়েছে, যারা ধর্মে বিশ্বাস করেন, ধর্মের বিষয়ে যাদের কোনো অ্যালার্জি নেই, অর্থনৈতিকভাবে তারা গরিব মানুষের স্বার্থে কাজ করার কথা বলে, তাদেরকে নিয়েই আমরা এই কাজটা করতে চাই। স্বাভাবিক কারণে এইটা করতে গেলে সর্বভারতীয় স্তরে বামফ্রন্টের একটা বিশাল গুরুত্ব রয়েছে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে আমাদের পশ্চিমবাংলা, কেরালা, ত্রিপুরা বাদ দিয়েও অন্যান্য রাজ্যেও বামফ্রন্টের এখনো যথেষ্ট ভূমিকা রয়েছে। এটাই আমাদের এখনো বক্তব্য, সেটাই আমরা মেনে চলার চেষ্টা করছি। প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে স্থানীয় গ্রহণযোগ্যতা নাকি দলীয় আনুগত্য, কোনটি বেশি প্রাধান্য পেয়েছে? আমরা আনুগত্যর ব্যাপারটা খুব সেইভাবে দেখি না। আমরা দেখি যাকে আমরা প্রার্থী করব সে আমাদের কোনো না কোনো গণসংগঠনের সঙ্গে তার সখ্যতা আছে কিনা, গণসংগঠনের নেতৃত্ব কিনা বা পার্টি নেতৃত্ব কিনা। না হলে এই কোনো একটা যখনই ত্রিশঙ্কু হয়ে যায় এরা কেনার সাথে যুক্ত হয়ে পড়ে, যেটা দেখবেন আমাদের পার্টিতে সাধারণত হয় না। এটা একটা ইতিহাস, অন্তত তাই। সেক্ষেত্রে দাঁড়িয়ে আমরা তাকেই প্রার্থী করার চেষ্টা করি যারা বিভিন্ন গণসংগঠনের নেতৃত্ব বা আমাদের পার্টির নেতৃত্ব এবং যারা গণ আন্দোলনের সঙ্গে প্রতিনিয়ত যুক্ত। আমাদের এখানে যতজন প্রার্থী হয়েছে, একদিকে পুলিন বিহারী বাস্কে,
সে 98 সাল থেকে MBBS পাস করার পর পার্টির সঙ্গে যুক্ত হয়েছে। এই যে অর্জুন মাহাতো, ও আবার পুলিন বিহারী বাস্কে হচ্ছে সর্বভারতীয় নেতৃত্ব আদিবাসী অধিকার মঞ্চে। আমাদের এখানে যিনি হচ্ছে অর্জুন কুমার মাহাতো, সে কৃষক সভার হচ্ছে জেলা সভাপতি, তারপরে আমাদের পার্টির জেলা সম্পাদক মন্ডলীর সদস্য। আবার হচ্ছে ওখানে রবি সিং সর্দার যে হয়েছে, সে হচ্ছে পেশায় কার্যত ক্ষেত্রমজুর, খুবই গরিব পরিবারের ছেলে, কিন্তু তার আনুগত্য প্রচুর পার্টির প্রতি, গরিব মানুষের প্রতি, এবং এলাকায় বিভিন্ন স্পোর্টস কালচার এবং হচ্ছে অন্যান্য যে বিষয়গুলো হচ্ছে সামাজিক কাজে তার গ্রহণযোগ্যতা এবং ইনভলভমেন্ট প্রচুর। এইগুলো দেখেই আমরা প্রার্থী নির্বাচন করি। সাধারণত আমরা আমাদের সঙ্গে মেন স্ট্রিমে কাজ করেনি এমন কোনো অনভিজ্ঞ কারোকে আমরা অন্তত MLA বা MP ইলেকশনে আমরা ক্যান্ডিডেট করি না। অতএব আমাদের যারা ক্যান্ডিডেট হয়েছে তারা মানুষের সঙ্গে কাজ করতে অভ্যস্ত, তাদের সঙ্গে মিশিয়ে কাজ করতে অভ্যস্ত, এবং পার্টির প্রতি আনুগত্য তো অবশ্যই আছে। এই নির্বাচনে CPM এর মূল ইস্যুগুলি কি কি? আমাদের মূল ইস্যু হচ্ছে, যদি আমাদের জেলার কথা ধরি এক ধরনের হবে, আমরা রাজ্যের কথা ধরলে এক ধরনের হবে। যাই হোক, মূল যেটা ইস্যু আমাদের জেলার ক্ষেত্রে বলা যায়, যেহেতু এখানে গরিব মানুষের সংখ্যাটা বেশি, যেহেতু এখানে চাকরি করে না, রেগুলার ইনকামে নেই এমন লোকের সংখ্যা বেশি, যেহেতু এখানে দলিত আদিবাসী এই ধরনের মানুষের সংখ্যা বেশি, বিভিন্ন জনজাতির মানুষ রয়েছে, এইগুলোর মধ্যে সৌহার্দ্য, এদের শিক্ষার ব্যাপারে অন্ন বস্ত্র আবাস শিক্ষা স্বাস্থ্য, একটা জনকল্যাণকার রাষ্ট্রের যা যা করা প্রয়োজন সেইগুলো যাতে শিওর করা যায়, আমরা যদি ক্ষমতায় আসি বা আমরা যদি যে সরকার ইন ফিউচার রাজ্যে গঠিত হবে তাকে যদি প্রভাবিত করতে পারি, আমরা এই বিষয়গুলো অবশ্যই দেখব। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে বিনামূল্যে স্নাতক স্তর পর্যন্ত শিক্ষার ব্যবস্থাটা, সেটা আমরা এবার আমাদের ইশতেহারে রেখেছি। আমাদের এখানে 469টা স্কুল বন্ধের মুখে, সেটা গভর্নমেন্ট অলরেডি ডিক্লেয়ার করে দিয়েছে। এই স্কুলগুলো যাতে বন্ধ না হয় সেটা আমরা দেখব, কারণ এই স্কুলগুলো বন্ধ হলে আদিবাসী এলাকায় আদিবাসীদের মধ্যে নিরক্ষরতার হারটা প্রচুর বেড়ে যাবে। এবং আর একটা দুঃখের বিষয় যেটা, এখন লিটারেসি রেট সারা ভারতবর্ষে যা আছে, আমাদের ঝাড়গ্রাম জেলার যে 8টা ব্লক, 7টা ব্লকে তার চেয়ে হচ্ছে নিচুতে আছে। এটা আমাদের ভাবাচ্ছে, আমরা যারা বামপন্থী রাজনীতি করি আমাদের ভাবাচ্ছে, কারণ শিক্ষার আঙিনায় যদি বেশিরভাগ লোক না থাকে, কখনো কোনো ডেভেলপমেন্ট তার মানে সাস্টেনেবিলিটি কখনোই থাকতে পারে না, তার ধারাবাহিকতা কখনোই থাকতে পারে না। অর্থাৎ সেই জায়গায় তো দাঁড়িয়ে কর্মসংস্থানের প্রশ্ন রয়েছে, স্বাস্থ্যের উন্নতির প্রশ্ন রয়েছে, সরকারি ব্যবস্থাপনা, গণপরিবহনের ব্যবস্থা রয়েছে। এবং আমি একটা উদাহরণ দিতে চাই, লোকাল বডিজগুলোকে মেরে দেওয়ার চেষ্টা করছে এই গভর্নমেন্ট। লোকাল বডিজের একটা আলাদা গুরুত্ব আছে। আমি ঝাড়গ্রাম পৌরসভার কথাই বলবো, ঝাড়গ্রাম পৌরসভাকে আস্তে আস্তে শুকিয়ে মারার চেষ্টা হচ্ছে। এখানে 149টা হচ্ছে পদ রয়েছে, যেখানে কর্মচারীরা কাজ করবে, জনগণের জন্য কাজ করবে। আজকে মাত্র 21 জন রয়েছে সেই পদগুলোতে, বাকিগুলো সব হচ্ছে অস্থায়ী কর্মচারী। ফলে স্বাভাবিক কারণে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো, একটা হচ্ছে কারিগরি বিভাগ রয়েছে, একটা হচ্ছে অ্যাকাউন্টেন্ট বিভাগ রয়েছে, একটা হচ্ছে সোশ্যাল যে স্কিমগুলো রয়েছে সেগুলো দেখভালের বিষয় রয়েছে, এইগুলো সমস্ত বিষয়গুলোতেই অস্থায়ী কর্মচারীরা কাজ করছে খুব সামান্য মূল্যে, 150 টাকা পার ডে, যেখানে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে মিনিমাম 600 টাকা হচ্ছে তাদের ওয়েজ দিতে হবে পার ডে। ফলে যারা কাজ করছে তারা মানসিকভাবে খুব ভালোভাবে কাজটা করছে না। ফলে পৌরসভাটা এখন শুকিয়ে যাচ্ছে। পৌরসভার যে কাজগুলো করার কথা সেই কাজগুলো দেখবেন আমাদের এখানে হচ্ছে না। এবং এই সমস্ত খুঁটিনাটি বিষয়গুলো, যে প্রকল্প কর্মী যারা রয়েছে, ICTS যারা রয়েছে, মিড ডে মিল যারা ওয়ার্কার রয়েছে, এদের সঙ্গে সমাজের প্রায় 50% লোকের রেগুলার যোগাযোগ, কারণ এটা গরিব মানুষের জন্য কাজ করে। ICDS এ রান্না কারা করে? যারা ICDS সেন্টারে এসে তার জন্যই তো হয়। তারা খুব সামান্য বেতনে কাজ করছে। আজকে প্যারা টিচার, তারা হচ্ছে হরিয়ানাতে পায় হচ্ছে 52,000 টাকা, আমাদের এখানে পায় হচ্ছে 12,000 টাকা। ICDS কর্মী গুজরাটে পায় 15,000 টাকা, আমাদের এখানে পায় 10,000 টাকা। এই যে বিষয়গুলো রয়েছে, এবং কোনো ইন্ডাস্ট্রি, শাসক দল যখন 2011 সালে পশ্চিমবঙ্গের ক্ষমতায় এসেছিল, বর্তমানে যারা আছে তারা বলেছিল প্রত্যেকটা ব্লকে আমরা অ্যাগ্রোবেস ইন্ডাস্ট্রি করব। আমাদের জেলায় কোনো ব্লকে সেটা হয়। ফলে মানুষের মধ্যে যে কর্মহীনতা সেটা ক্রমশ বাড়ছে। কেবলমাত্র ভাতা দিয়ে তো হতো, ভাতাটা একটা টেম্পোরারি। আমি 6 মাস চাকরি দিতে পারছি না,
তাকে আমি ভাতা দিয়ে তার হচ্ছে দৈনন্দিন কাজে কিছুটা সাহায্য করলাম, কিন্তু সেটার কন্টিনিউয়েশন করে চাকরির বিকল্প কখনো ভাতা হতে পারে না। আমাদের দাবি ভাতাটাও দিতে হবে মিনিমাম 3,000 টাকা। বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, লক্ষ্মীর ভাণ্ডার, যুব ভাতা, যে কোনো ভাতা আছে, মিনিমাম 3,000-এর কম করা যাবে না। এবং 6 মাসের মধ্যে যাতে একজন শিক্ষিত বেকার, সে গ্রামাঞ্চলে একটা সময় স্কুল কলেজ বেড়েছিল, শিক্ষিত বেকারের সংখ্যা তো প্রচুর। আজকে সরকার বলছে যে 84 লক্ষ সারা রাজ্যে যুব ভাতায় অ্যাপ্লিকেন্ট। আবার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন প্রতি বছর আমি 2 লক্ষ করে চাকরি দিয়েছি। 2 লক্ষ করে যদি চাকরি দিয়ে থাকে তাহলে গত 15 বছরে 30 লক্ষের চাকরি পাওয়ার কথা, তাহলে 84 লক্ষ অ্যাপ্লিকেন্ট হলো কি করে? গভর্নমেন্টের এই যে নীতিহীনতা, অসত্য তথ্য, এইগুলোর বিরুদ্ধে গরিব মানুষ সে যাতে তার ক্ষমতা, এডুকেশনাল কোয়ালিফিকেশন অনুযায়ী সে চাকরি পায়, সেই ধরনের ব্যবস্থাপনা আমরা গড়ে তুলি। সেটা আমাদের জেলার ক্ষেত্রেও সত্য, আমাদের রাজ্যের ক্ষেত্রেও সত্য। এখানে পরিবহন ব্যবস্থা খুবই অনুন্নত। জেলা শহরের সঙ্গে বেশিরভাগ ব্লকের 5টার পরে যোগাযোগের কোনো ব্যবস্থা নেই। ঝাড়গ্রাম পুরুলিয়া রেলপথ, আমি যেবার প্রথম চেয়ারম্যান হই 98 সালে তার সার্ভের কাজ শুরু হয়েছিল, কিন্তু এখন সর্বত্র তৃণমূলের প্রতিনিধিরা থাকলেও তারা কোনোদিন বিধানসভাতে বা হচ্ছে লোকসভাতে এই নিয়ে কোনো চর্চা করে না। ঝাড়গ্রাম বারিপাদা গোপীবল্লভপুর রেলপথ, এটা হচ্ছে 2019 সালে নির্মলা সীতারমণ তিনি এসে গুজরাটে আমাদের গোপীবল্লভপুরে বলে গিয়েছিলেন যে সার্ভের কাজ শুরু হবে। আজকে 26 সাল চলছে, কোনো সার্ভের কাজ শুরু হয়। ফলে আমাদের জেলায় পর্যটনকে ঘিরে যেটা ইমপ্রুভমেন্ট হওয়ার সম্ভাবনা ছিল সেটাও ক্রমশ মিলিয়ে যাচ্ছে। হোমস্টে নিয়ে, হোমস্টের একটা বিষয় হচ্ছে স্থানীয় বেকার যুবক যুবতীরা তারা যাতে হোমস্টে করে তাদের হচ্ছে ইকোনমিক ডেভেলপমেন্ট করতে পারে। কিন্তু আপনি খোঁজ নিয়ে দেখবেন আমাদের এখানে বেলপাহাড়ি অঞ্চলে যে 120টা হোমস্টে চলে তার 80% হচ্ছে কলকাতা এবং হাওড়ার লোকরা চালায়, এখানকার লোকাল লোকরা পায় না। এই ধরনের নানান ধরনের যে অরাজকতা রয়েছে সেইগুলোর বিরুদ্ধে অন্ন বস্ত্র আবাস শিক্ষা স্বাস্থ্যের জন্য আমাদের সরকার, আমরা আমাদের জেলায়, আমাদের রাজ্যে আমাদের প্রতিনিধিরা আইনসভাতে সরব, যদি আমরা নির্বাচিত করতে পারি তাদের। রাজ্য সরকারের লক্ষ্মীর ভান্ডার বা অন্যান্য যে সমস্ত প্রকল্প রয়েছে সেগুলো কি কোথাও সিপিএম এর রাজনৈতিক জমি কমিয়ে দিয়েছে? হ্যাঁ, একটা ভুল বোঝাবুঝি আছে। কিছুটা মিডিয়া, কিছুটা মানে লোক মানুষের একটা এরকম ধারণা হয়েছে যে আমরা বামপন্থীরা এটা পছন্দ করি না, আমরা এর বিরোধী। বিষয়টা তা না। এই ধরনের ভাতা, বিধবা ভাতা বলুন, প্রতিবন্ধী ভাতা বলুন, বা হচ্ছে বার্ধক্য ভাতা বলুন, এটা তো বামপন্থী চালু করেছে। আমাদের বক্তব্য এটা নয় যে ভাতা চালু করা যাবে না। আমাদের বক্তব্য হচ্ছে ভাতা চাকরির বিকল্প হতে পারে না, এবং যে কোনো ভাতাই ইকোনমিক স্ট্যান্ডার্ড অনুযায়ী হওয়া প্রয়োজন। ধরুন আজকে একটা বাড়িতে একজন যিনি হচ্ছেন বাড়ির কর্ত্রী, তিনিও ভাতার জন্য অ্যাপ্লাই করবেন, আর সেই বাড়ির যিনি বাসন মাজেন তিনিও অ্যাপ্লাই করবেন। আমাদের এইখানেই আপত্তি। আমরা ভাতা বিরোধী নই। লক্ষ্মীর ভাণ্ডার সুবিধা হয়ে যেত, নারীদের হাতে পয়সা এসেছে। আমাদের সমাজে অর্ধেকের বেশি হচ্ছে মহিলা, তাদের হাতে যদি পয়সা আসে ভালো জিনিস, কিন্তু এটাকে নিয়ে কেবলমাত্র রাজনীতি করাটা আমরা বিরোধী। আমরা বলতে চাইছি যে লক্ষ্মীর ভাণ্ডার যাদের দরকার আছে তাদের দেওয়া হোক এবং পরিমাণটা বাড়িয়ে দেওয়া হোক। আমরা তাই বলছি মিনিমাম 3,000 করা হোক, কেন 1,500? এটা হচ্ছে এক। আর দুই হচ্ছে গড়সা লক্ষ্মীর ভাণ্ডার বা যে কোনো ভাতা দেওয়ার বিরোধী আমরা। কারণ এতে আমি এইবারই দেখলাম যুব ভাতাতে অনেকে অ্যাপ্লাই করলে ভালো, তারা নির্দিষ্ট সময়ের জন্য হতে পারছে, কিন্তু একটা গরিব পরিবারের ছেলে আর একটা হচ্ছে যারা ইকোনমিক্যালি যথেষ্ট স্টেবল, তাদেরকে দেওয়া দুটো তো এক জিনিস নয়। এটাকে তখন বলা হয় একটা প্রলোভন। আমরা এইটার বিরোধী, কারণ এইটার মাধ্যমে আরো দুটো তিনটে বেশি গরিব পরিবারকে দেওয়া যেত, পরিমাণটা একটু বাড়িয়ে দেওয়া যেত, তাদের হাতে সুবিধা হতো। কালকে আমরা প্রচারে গিয়েছিলাম 17 নম্বর ওয়ার্ড, সেখানেও দেখলাম এখনো আমাদের এই ঝাড়গ্রাম পৌরসভাতে প্রচুর কাঁচা বাড়ি, প্রচুর ত্রিপল কাটানো বাড়ি রয়েছে। এটা তো থাকা বাঞ্ছনীয়। এই ভাগটা হওয়া প্রয়োজন আছে। এবং যেহেতু যে কোনো ভোটার লিস্ট যদি আপনি ঘাটেন তাতে দেখবেন 60 থেকে 63% হচ্ছে 40 বছরের কম ভোটার।
এই যে নতুন ভোটার, তার মানে নতুন নাগরিক, তাদেরকে একটা জায়গায় ভালোভাবে পৌঁছে দেওয়ার দায়িত্ব তো সরকারের। অতএব সরকারের একটা পরিকল্পনা থাকা দরকার। কেবলমাত্র ওই এই টেম্পোরারি রিলিফ নয়, একটা পার্মানেন্ট রিলিফের দিকে যাওয়া প্রয়োজন। যেমন এই মুহূর্তে সরকারের প্রায় কয়েক লক্ষ হচ্ছে সরকারি পদ শূন্য আছে, পুলিশেই 2 লক্ষ শূন্য পদ রয়েছে। কোনো ইন্ডাস্ট্রি হলে তাতে একটা এমপ্লয়মেন্ট হয়। ফলে এইগুলোর দিকে গভর্নমেন্টের নজর দেওয়া প্রয়োজন, এবং আমরা এলে সেই দিকেই আমরা নজর দেব। আমরা কোনো ভাতা বন্ধের বিরোধী, কিন্তু আমরা চাইব ইকোনমিক স্ট্যান্ডার্ড অনুযায়ী এটা ঠিক করা প্রয়োজন, এর মানদণ্ডটা সেখানেই হবে। ঝাড়গ্রামের আদিবাসী ও প্রান্তিক মানুষের মধ্যে আবার সমর্থন বাড়াতে কি করা প্রয়োজন বলে মনে করছেন? আমরা এটা সারা বছরই করার চেষ্টা করি। গরিব মানুষ, প্রান্তিক মানুষ, দলিত, এসসি এসটি, এদের সবার মধ্যে এদের নিয়েই আমাদের মূলত সংগঠনটা গড়ে তোলার চেষ্টা করি। কিছুটা আমরা সাংগঠনিকভাবে দুর্বল হয়েছি, এ কথা তো অস্বীকার করা যাবে না। কিন্তু ঝাড়গ্রামের যে জনজাতির যে সামাজিক বিন্যাস রয়েছে, যেটা যেমন 31% হচ্ছে সাঁওতাল, মানে এসটি, সাঁওতাল বলবো না, এসটি, তাতে সিং সর্দারও আছে, সগররাও রয়েছে, কুর্মি আছে প্রায় 20%, এছাড়াও এসসি আছে, সব মিলিয়ে কুর্মি টুর্মি সব মিলিয়ে যদি ধরা যায় যে বিভিন্ন জনজাতি আছে 71%। অতএব পপুলেশনের 71% যখন বিভিন্ন জনজাতি, সেই অংশের মানুষকে কখনোই ইকোনমিক্যালি পিছিয়ে রেখে সেই জেলার ডেভেলপমেন্ট হতে পারে না। স্বাভাবিক কারণে আমরা চেষ্টা করি এদের নিয়ে কাজ করার। সেক্ষেত্রে দাঁড়িয়ে দৈনিক মজুরি একটা বড় ব্যাপার। শ্রমজীবী মানুষের দৈনিক মজুরি বাড়ানোর ক্ষেত্রে সুপ্রিম কোর্টের যে রায়টা আছে প্রতিদিন 600 টাকা, এবং হচ্ছে বছরে 100 দিনের কাজ যেটা বন্ধ হয়ে গেছে, আমরা বলছি ওটা আবার চালু করতে হবে। কারণ আমরা যখন লোকসভাতে আমাদের 61 জন এমপি ছিলেন, তখনই এই স্কিমটা চালু হয়েছিল মনমোহন সিংয়ের নেতৃত্বে। আমরা তখন হচ্ছে মনমোহন সিংয়ের সরকারকে সাপোর্ট করেছি, এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই যে রেগা প্রকল্পটা যেটা এখন বন্ধ করে দেওয়া হবে, ফলে গ্রামের গরিব মানুষ তারা কিন্তু আরো কর্মহীন হয়ে পড়বে, তাদের হাতে টাকার পরিমাণটা আরো কমে গেল। আর সেক্ষেত্রে দাঁড়িয়ে আমরা সরকারে এলে, বা আমরা সরকারে না এলেও আমরা চেষ্টা করি যে তাদের দৈনিক মজুরি যাতে বৃদ্ধি পায়, যারা শ্রমজীবী মানুষ, যারা কৃষিতে ক্ষেত মজুর হিসাবে কাজ করে, তাদের যাতে দৈনিক মজুরি বৃদ্ধি পায়। যেমন টোটো চালক যারা আছে তাদের ক্ষেত্রেও আমরা বলি, শহরের যারা বেকার, যারা গিগ ওয়ার্কার আছে, যে বাড়ি বাড়ি সাপ্লাই দেয়, তার মধ্যে ছেলে মেয়ে সবই আছে, আমরা দেখতে পাচ্ছি, কিন্তু মাসে 10,000 টাকার বেশি তাদের হচ্ছে কোথাও মজুরি নেই, গাড়ির তেলের পয়সাও তাদের দিতে হয়। তাদেরকেও আমরা সংগঠিত করার চেষ্টা করছি। এই সমস্ত গরিব আদিবাসী প্রান্তিক মানুষদের ইকোনমিক্যালি ডেভেলপমেন্ট করার জন্য যা যা করা থাকে সেটা আমরা করার চেষ্টা করি। কোথাও কোথাও ফাঁক থেকে যায় আমাদের সাংগঠনিক দুর্বলতার জন্য, এবং এই দুর্বলতাটা কাটিয়ে আমরা এটাকে আবার আপগ্রেড করতে চাইছি, যাতে ইন ফিউচার আমরা সরকারকে এটার দ্বারা প্রভাবিত করতে পারি এবং তাদেরকে বাধ্য করতে পারি এই সমস্ত জনজাতি, আদিবাসী, তফসিলি জাতি, উপজাতি যারা রয়েছে, প্রান্তিক মানুষ যারা রয়েছে, তাদের জন্য সরকার সিদ্ধান্ত নিতে বাধ্য হয়। এই কাজটা আমরা করে যাব। 2026-এর আসন্ন বিধানসভা নির্বাচনে সেখানে সিপিএম কি সত্যিই কোনো আসনে জয়ের আশা করছে, নাকি এটি সংগঠন পুনর্গঠনের লড়াই? এক একটা জেলায় এক এক ধরনের অবস্থা রয়েছে। কতকগুলো জায়গাতে পজিশন খুবই ভালো আছে, যদি নির্বাচন কমিশন তার দায়িত্ব পালন করে, যেটা আমরা ইতিপূর্বে দেখেছি সব জায়গায় তারা দায়িত্ব পালন করেনি। গত পঞ্চায়েত নির্বাচনেও দেখেছি যে কাউন্টিংয়ের জায়গাতেও ব্যালট খাওয়াখাই চলছে, এই ধরনের রয়েছে। কোথাও আমরা দেখেছি সারা ভারতবর্ষের যা রিপোর্ট, এবং অধুনা যেটা দেখা গেল অন্ধ্রপ্রদেশে, যে রাত 8টা থেকে রাত 2টোর মধ্যে 51 লক্ষ ভোট পড়েছে। ইসিআই যদি তার দায়িত্ব পালন করে, আমরা আমাদের ক্যাপাসিটি অনুযায়ী যে কাজকর্ম করার চেষ্টা করছি, ব্রাহ্মণগত করছি, বৃহত্তর ব্রাহ্মণ রয়েছে, এর বাইরে আইএসএফ রয়েছে, সিপিআইএম লিবারেশন রয়েছে, সব মিলিয়ে ব্রাহ্মণগতভাবে আমরা আশাবাদী এবার একটা ভালো রেজাল্ট হবে। কারণ শাসক দলের ভিতর সন্ত্রস্ত, এবং বিভিন্ন জায়গায় শাসক দল পুলিশকে কাজে লাগিয়ে এখন আবার কিছু একটু গোলমাল করার চেষ্টা হচ্ছে। গতকালই জামপটের একটা ঘটনা শুনলাম। তবু আমরা আশাবাদী, এবং গতবারের চেয়ে 2021 সালের চেয়ে আমাদের ভোটের পার্সেন্টেজ রেজাল্ট অনেকটাই বাড়বে, এবং আমাদের মাঝে মাঝে মনে হচ্ছে এটা ত্রিশঙ্কু বিধানসভাও হয়ে যেতে পারে। সেটা ভবিষ্যতেই বলবে সেটা কতটা কি হচ্ছে। তাদের জন্ম হয়েছে 1998 থেকে 2006, তাদের এই সিম্বলটা থাকার কথা না। সেক্ষেত্রে সর্বভারতীয় দল হিসাবে বিজেপি তাদের সাহায্য করেছিল,
এবং আজকেও বিভিন্ন পদক্ষেপ তারা যারা নিচ্ছে তাতে এটা প্রমাণিত এই দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই। এবং শুধুমাত্র তাই নয়, আজকে মুখ্যমন্ত্রী থাকাকালীন হেমন্ত সোরেনকে গ্রেপ্তার করা হয়েছে, মুখ্যমন্ত্রী থাকাকালীন কেজরিওয়ালকে গ্রেপ্তার করা হয়েছে, 3,000 চাকরি চুরির জন্য ওই ওম প্রকাশ চৌতালাকে 10 বছরের জেল দেওয়া হয়েছে। তাহলে 26,000 চাকরি চুরির জন্য কেন মমতা ব্যানার্জিকে গ্রেপ্তার করা হলো? কেন সারদা কেলেঙ্কারির জন্য গ্রেপ্তার করা হলো? কেন নারদা কেলেঙ্কারির জন্য গ্রেপ্তার করা হবে না? কেন চাল চুরির জন্য গ্রেপ্তার করা হবে না? কেন বালি চুরির জন্য গ্রেপ্তার করা হবে না? আজকে কালীঘাটের কাপড় পরে তো আর ইডি সিবিআই ঢুকতেই পারছে না। এই জায়গাতে এইটা চূড়ান্ত বোঝাপড়া না থাকলে কখনো সম্ভব হয় না। তার জন্য আমাদের কাছে এই দুটো দলই সমান শত্রু। আমরা এই দুজনের বিরুদ্ধে আমাদের প্রচার আমরা করে যাচ্ছি। ঝাড়গ্রাম জেলায় সিপিএম এর ভোট ব্যাংক এখন প্রায় 5% নেমে এসেছে। এই পরিবর্তনের কারণ কি? এই পরিবর্তনের কারণ হচ্ছে 2016 সালে নির্বাচন অব্দি আমাদের ভোট ব্যাংক ঠিক ছিল। তারপরে কিছুটা হতাশা, কিছুটা জনসংযোগের অভাব এবং হচ্ছে মাওবাদী পিরিয়ডের পরে যে ক্ষয়ক্ষতিটা আমাদের পার্টির অভ্যন্তরে হয়েছে, কয়েকশো প্রায় 400-500 কর্মী এখানে খুন হয়েছে, ভয় ভীতি, চাকরি না পাওয়া, হ্যান ত্যান সমস্ত কারণেই আমাদের পার্টিতে একটা ধস নেমেছে। সেটাকেই গুছিয়ে আনতে আনতে ইতিমধ্যেই একটা প্রচারও শুরু হয়, আগে রাম পরে বাম, যেটা আমরা আটকাতে পারি। তার জন্যই আমাদের ভোট ব্যাংকটা ক্রমশ কমে এসছে। কিন্তু গত দেখবেন পৌর ইলেকশনে আমাদের কিন্তু একটা পার্সেন্টেজ আমরা ঝাড়গ্রাম পৌরসভা এলাকায় বাড়াতে পেরেছি। আমাদের এবার বিশ্বাস, গত ইলেকশনে আমরা যা ভোট পার্সেন্টেজ পেয়েছিলাম তার চেয়ে সর্বত্রই আমাদের ভোট পার্সেন্টেজ বাড়বে এবং সেটা আগামীতে প্রমাণ হবে যে আমাদের এই জায়গাতে আমরা যদি জনসংযোগটা ঠিকমতো চালিয়ে যেতে পারি, নিশ্চিতভাবে আমাদের পুরনো যে ভোটার তাদেরকে আমরা ফেরত আনতে পারবো। এক সময়ের লাল দুর্গ জঙ্গলমহলে বর্তমানে অস্তিত্ব রক্ষার লড়াই, এই পরিবর্তনকে কিভাবে ব্যাখ্যা করবেন? অস্তিত্ব রক্ষার লড়াই এই মুহূর্তে এই কথাটা আমরা ব্যবহার করতে চাইছি না। সেই সময়টা আমরা পার হয়ে এসেছি। এখন আমাদের গ্রাফটা অবশ্যই উপরের দিকে এবং সেটা আগামী ইলেকশনের রেজাল্টের প্রমাণ। দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকার ফলে সংগঠনের ভিত কতটা দুর্বল হয়েছে বলে মনে করছেন? হ্যাঁ, শাসক দলে থাকলে একটা সুবিধা আছে, বিভিন্ন কারণে মানুষ পার্টির কাছে আসে। এখন যারা পার্টি ওরিয়েন্টেশনের বিভিন্ন কাজকর্মের সঙ্গে দৈনন্দিন যুক্ত, তারা ছাড়া একটু যোগাযোগটা আমাদের কমে যায়। এটা হচ্ছে এক। দুই হচ্ছে, সরকার যখন ক্ষমতায় থাকে তখন একদল মানুষ, বিশেষ করে যারা রেগুলার ইনকামের সঙ্গে যুক্ত, তাদের মধ্যেও পার্টির সঙ্গে যুক্ত হওয়ার একটা প্রবণতা থাকে। এখন সেই প্রবণতাটা কম। ফলে আমাদের পার্টির যে তহবিল যেটা আমরা গঠন করি, আমাদের একটা লেভির মাধ্যমে আসে আর একটা গণসংঘের মাধ্যমে আসে। লেভির মাধ্যমে যে আয়টা সেটা দারুণভাবে কমে যায়। এখন এই মুহূর্তে ধরুন আমাদের যে 2200 পার্টি মেম্বার আছে, তার মধ্যে 200 পার্টি মেম্বার হচ্ছে তারা চাকরিজীবী, বাকি সবাই হচ্ছে ডেলি লেবার বা গরিব মানুষের। ফলে তাদের কাছে যে মিনিমাম লিমিটটা আমরা নিই, তাদের নিয়ে আমাদের সংগঠনের কাজকর্ম করতে অসুবিধা হয়। কিন্তু শাসক দল থাকাকালীন যারা আসে, রেগুলার ইনকামের লোকটা বেশি থাকার জন্য আমাদের পার্টির সদস্যদের যে টাকাটা দিতে হয় পার্টিকে, এটা আমাদের একটা বাধ্যবাধকতা, কনস্টিটিউশনাল একটা ব্যাপারই রয়েছে। আমাদের পার্টির মানে পার্টি গঠনতন্ত্রেই এটা আছে, আয় অনুযায়ী একটা লেগে দিতে হয়। সেই পরিমাণটা এখন খুবই কম। ফলে আমাদের সার্বিকভাবে কাজকর্ম করতে কিছুটা তো অসুবিধা হয়। তাও যেহেতু জনগণকে বেস করেই আমরা কাজকর্ম করি, জিরো হওয়া সত্ত্বেও আমরা এখনো তাও সংগঠনটা চালিয়ে যেতে পারছি। এই জায়গাতেই বলা যায় কথাটা। গ্রামীণ স্তরে পুরনো যে ক্যাডাররা ছিলেন তারা কি এখনো সক্রিয় আছেন নাকি সংগঠনের এটা সব জায়গায় সমানভাবে একই জেনারেল কোনো কথা বলা যাবে না। রকমফের রয়েছে। কোনো কোনো জায়গাতে আবার তারা আসছেন। আমাদের পার্টিতে নবীকরণের পরে যখন নতুন মেম্বারশিপ দেওয়া হয়, আমরা চেষ্টা করি অল্প বয়সীদের মধ্যে মেম্বারশিপটা দেওয়ার। সেক্ষেত্রে দাঁড়িয়ে পুরনো যাদের বিরুদ্ধে কোনো আর্থিক অভিযোগ নেই বা চারিত্রিক অভিযোগ নেই, তারা যদি পার্টির কাছে সরাসরি অ্যাপ্লিকেশন করে এরিয়া কমিটি মারফত জেলা কমিটিতে, তখন আমরা বিচার বিবেচনা করে তাদেরকেও পার্টির অভ্যন্তরে নিই। এই সংখ্যাটা কিন্তু সর্বত্রই হচ্ছে, অল্প বিস্তর হচ্ছে, খুব যে বেশি তা নয়, কিন্তু আসছেন। ওদের পুরনো পার্টি কর্মীরা আবার সব জায়গাতে ঢেলে চলে আসছেন এটাও বলবো না, আবার যে আসছে না এটাও বলবো না। একটা মাঝামাঝি স্তর দেখা যাচ্ছে। যাদের শারীরিক সক্ষমতা রয়েছে, যাদের একটু এখনো
মাথা কাজ করছে, তারা যদি পার্টির অভ্যন্তরে আসতে চাইছেন, আমরা সাদরে তাদের গ্রহণ করছি এবং তাদের পার্টির বিভিন্ন জায়গায় সব একই ধরনের তো কাজ হয় না, সব কিছু কাজ লেবরিয়াস হয় না, মাথারও কাজ থাকে, টেবিল ওয়ার্কও থাকে, সেই ধরনের কাজে আমরা তাদের যুক্ত করার চেষ্টা করছি। সার্বিকভাবে বলা যায় যে জেলার বিভিন্ন প্রান্তে বিভিন্ন ধরনের চিত্র আছে, সব জায়গায় যে পুরনো কমরেডরা চলে আসছে এটাও বলবো না, আবার যে আসছে না এটাও বলা যাবে। নতুন প্রজন্মকে দলে টানতে সিপিএম নতুন কি কৌশল নিচ্ছে? নতুন কৌশল বলতে আমরা আমাদের ট্র্যাডিশনাল যেটা আছে সেটাই আমরা করছি। এক্ষেত্রে ছাত্র যুবক এবং ক্ষেত মজুর এবং সিআইটিইউ এই চারটে সংগঠনের উপর আমরা একটু বেশি জমা দিই, না চারটে না, পাঁচটা। মহিলা সংগঠন, ছাত্র যুব মহিলা, ক্ষেত মজুর এবং শ্রমিক সংগঠন, এই পাঁচটা সংগঠনকে আমরা একটু বেশি গুরুত্ব দিচ্ছি। কারণ ছাত্র যুবদের মাধ্যমেই পার্টির অভ্যন্তরে আসা, আমাদেরও আসা ছাত্রের মাধ্যমে। আমরা যখন রাজ কলেজে পড়েছি, বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে পড়েছি, বিএড কলেজে পড়েছি, তখন আমরা ওই এসএফআই করতে করতে পার্টির অভ্যন্তরে এসেছি। ঠিক যুবদের মধ্যেও তাই। এখন যেটা একটা সমস্যা, তখন নিয়মিত নির্বাচনটা হতো, নির্বাচনের মাধ্যমে একজন ছাত্র সে পার্টি সংগঠনে তার আনুগত্য আছে কিনা, বা ছাত্র বামপন্থী ছাত্র সংগঠনে তার আনুগত্য আছে কিনা, এগুলো বোঝার একটা উপায় ছিল। কিন্তু নির্বাচন যেহেতু উঠে গেছে, ফলে এখন এইগুলো, এবং কার্যত স্কুল কলেজগুলোতে দেখবেন, বিশেষ করে কলেজগুলোতে, কেরালাতে যেমন স্কুলের উপর বেস করে হচ্ছে সংগঠনটা হয়েছে, আমাদের যে রাজ্যে এটা কিন্তু কার্যত কলেজের উপর বেস করে সংগঠনটা হয়েছে। আমাদের এখন রাজ্য কমিটিতে যতজন আছে সবাই কোনো না কোনো সময়ে ছাত্র যুব নেতৃত্ব ছিল, সে মোহাম্মদ সেলিম বলুন, সুজন চক্রবর্তী বলুন, এরা সবাই। এখন সেই জায়গাটা এখন একটু স্ট্যাগনেন্সি চলে এসেছে। কারণ হচ্ছে মনোনীত ছাত্র সংসদ, ফলে একটা ছাত্রের কোয়ালিটি বোঝা যায় না, তার কারোকে অর্গানাইজ করার ক্ষমতা আছে কিনা। তাছাড়া কলেজ যেহেতু ক্লাস খুব কম হয়, নিয়মিত না আসা, এখন ইউনিভার্সিটিতে গেলেও দেখবেন একটা বিস্তীর্ণ সময় ছাত্রছাত্রী শূন্য, কলেজগুলোও তাই। ফলে এখন এটা একটু অসুবিধা। তবু আমরা এরিয়া ভিত্তিক আমরা এটা একটু চয়েস করার চেষ্টা করি এবং তাদেরকে আনার চেষ্টা করছি। খুব যে ভালো গতি আছে সেটা বলবো না, কিন্তু বিগত 2 বছর আগে যেটা ছিল তার চেয়ে বাড়ছে। আমাদের ছাত্র এবং যুব ফ্রন্টের মেম্বারশিপটাও বাড়ছে। ছাত্র যুব ফ্রন্টের মেম্বারশিপের সঙ্গে পার্টি মেম্বারশিপের পার্থক্য আছে, কিন্তু ছাত্র যুব ফ্রন্টের মেম্বারশিপ না বাড়লে সেখান থেকে বাছাই করার ক্ষেত্রে সমস্যা হয়। সেই কাজটা আস্তে আস্তে হচ্ছে। জঙ্গলমহলে বাম আমলে কিছু নীতিগত ভুল ছিল, এই অভিযোগ কতটা স্বীকার করে? পার্টিকুলার কোন বিষয়টা বলতে চাইছেন এটা বললে আমার ব্যাখ্যা করতে সুবিধা হয়। মানে যেমন ধরুন জঙ্গলমহলের সন্ত্রাস পর্ব, প্রথম যখন এই আন্দোলন শুরু হয়েছিল সেই সময় গ্রামবাসী, মহিলা, শিশু তাদেরকে সামনে রেখে নেপথ্যে মাওবাদীরাই লড়াই চালিয়ে যাচ্ছিলেন, কিন্তু আপাতভাবে মনে হয়েছিল সেটা যেন গণ আন্দোলন। সেই সময় যতদূর জানি পুরোপুরি সরকারি নির্দেশেই পুলিশ প্রশাসনকে কোথাও একটা থামিয়ে দেওয়া হয়েছিল। যদি সেদিন সেই নির্দেশটা না আসতো হয়তো জঙ্গলমহলের ইতিহাসটা পাল্টে যেত। এই প্রসঙ্গে কি বলবো? সেই সময় আমি একটা কথা শুনেছিলাম, 400 আইএএস আইপিএস অফিসার পশ্চিমবঙ্গে কাজ করত, তার মধ্যে প্রায় 280 জন এই সরকারের এগেনস্টে কাজ করেছে। এটা আমাদের কাছে একটা তথ্য ছিল, তথ্যটা আমি এখন প্রমাণ করতে পারবো না। এর কারণ হচ্ছে এটাই, আপনারা দেখবেন সিঙ্গুর আন্দোলন, নন্দীগ্রাম আন্দোলন, এই প্রত্যেকটার পিছনে তখন হচ্ছে বিজেপির যে কর্মকর্তা ছিল রাজনাথ সিং, সে প্রায়শই আসতো। আমাদের তৎকালীন বিরোধী নেত্রী, বর্তমানে যিনি মুখ্যমন্ত্রী, তার সঙ্গে সহায়তা দিয়েছেন। এবং সেই জায়গায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের যে 3টে মূল আন্দোলন, সিঙ্গুর, এই মাওবাদী আন্দোলন এবং নন্দীগ্রাম আন্দোলন, সেগুলো কিন্তু পরিচালিত হচ্ছে। এটার পিছনে একটা মানে আন্তর্জাতিক একটা ষড়যন্ত্র ছিল, এটাকে হালকাভাবে দেখার কোনো কারণ নেই। কিন্তু সেটা বোঝার ক্ষেত্রে রাজ্য সরকারের অসুবিধা হয়েছে বলেই মনে হয়। কারণ আমরা জনগণের উপর আশা করেছিলাম, কারণ তার আগে যে কোনো এই ধরনের পদক্ষেপ জনগণের মাধ্যমে আমরা প্রতিহত করতে পেরেছি, জনগণকে নেতৃত্ব দিয়ে। 2006 সালে আমরা 235টা আসন পেয়েছিলাম, ভোট পার্সেন্টেজ ছিল প্রায় 50%-এর কাছাকাছি। আর এই যে মুভমেন্টের কথা আমরা যেটা বলছি সেটা কিন্তু 2008, 9, 10, 11, ফলে 235 আসন পাওয়া একটা সরকারের বিরুদ্ধে জনগণ এমনভাবে খেপে গেল যে 2011 সালে তার পতন হলো। এটার পিছনে আন্তর্জাতিক ষড়যন্ত্র ছাড়া কখনো সম্ভব নয়। সেইটা বোঝার ক্ষেত্রে আমাদের
অসুবিধা হয়েছে, সরকারের অসুবিধা হয়েছে, পার্টিগতভাবেও অসুবিধা হয়েছে, সরকারেরও অসুবিধা হয়েছে। এবং সরকারের পুলিশ বিভাগ সেই সময় যদি আরো তাড়াতাড়ি স্টেপ নিত, তাহলে যে ক্ষয়ক্ষতিটা আমাদের এই এলাকার হয়েছিল, অর্থনৈতিক ক্ষয়ক্ষতি তো হয়েছে, শুধুমাত্র যে সিপিএম এর ক্ষয়ক্ষতি তো হয়েছে তা নয়। পশ্চিমবঙ্গ অনেক বছর পিছিয়ে গেছে, এই আন্দোলনের ফলে পশ্চিমবঙ্গ অনেক বছর পিছিয়ে গেছে। হয়তো মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হয়েছে, বিজেপি একটা জমি পেয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গ অনেক পিছিয়ে গেছে। তার খেসারত আজকে দিতে হচ্ছে। লিটারেসি রেট কমে গেছে, ডেভেলপমেন্ট কমে গেছে, পরিযায়ী শ্রমিকের সংখ্যা বেড়ে গেছে, ইন্ডাস্ট্রি হচ্ছে না, টাটার ইন্ডাস্ট্রি চলে যাওয়ার ফলে ইন্ডাস্ট্রি হচ্ছে না। এই জায়গাতে স্বীকার করতে কোনো আমাদের দ্বিধা নেই যে এটা হয়েছিল, এবং সেটাকে আমাদের কাটিয়ে উঠতে হবে, এবং এখান থেকে অভিজ্ঞতা নিয়েই ভবিষ্যতে আমাদের পথ চলতে হবে। ক্ষমতায় থাকলে উন্নয়ন, না থাকলে আন্দোলন, এই ইমেজ কি সিপিএম এর ক্ষতি করছে? না, আমরা এটা বিশ্বাস করি না। আমরা যখন ক্ষমতায় ছিলাম, আমি বিশেষ করে আমি নিজের কথাই বলছি, আমি যখন পৌর প্রধান ছিলাম, সিপিএম আমার কাছেও ডেপুটেশন দিয়েছে। সেই সময়ে আমরা একটা জিনিস মনে করতাম, এবং সেটা পৌর আইনেও ছিল, পঞ্চায়েত আইনেও আছে, তখনও ছিল, এখনো আছে, যে মাঝে মাঝে ওয়ার্ড কমিটি বসাতে হয়, মাঝে মাঝে গ্রাম কমিটি বসাতে হয়। এতে জনগণের সঙ্গে একটা আত্মিক যোগাযোগ হয়। এবং আন্তর্জাতিকভাবে যদি আপনি দেখেন, যতগুলো জায়গায় কমিউনিস্ট কান্ট্রি রয়েছে, কেরালাতেও আছে, ত্রিপুরাতেও আছে, এবং ভিয়েতনামেও আছে, কিউবাতেও আছে, এখনো যেগুলোতে আছে, সেখানে কিন্তু জনগণকে নিয়ে মাঝে মাঝেই ওদের বসাটা একটা বাধ্যতামূলক জায়গাতে আছে, যাতে আমি যে অ্যাজ এ সরকার, একটা পার্ট অফ সরকার, আমি যে সিদ্ধান্তটা গ্রহণ করছি সেটা জনগণ কি হিসাবে দেখছে, সেটা তাহলে একটা জাজমেন্ট হয়ে যায়। অতএব আমরা ওটা কখনোই মনে করি না। যে জায়গায় আমাদের এটা হয়েছে, আপনার থেকে চলে যাওয়ার অন্যতম কারণে এটা, যখন আমরা এই হ্যাবিট, মানে কাজকর্ম থেকে বিরত হয়ে গেলাম, অনেকটা কমিয়ে দিলাম, তখনই জনগণের সঙ্গে আমাদের বিচ্ছিন্নতা বেড়েছে। এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। আজকে যদি নিয়মিত পৌরবাসীদের সঙ্গে সভা করা যায়, নির্বাচিত কাউন্সিলর থাকলেন বা না থাকলেন, এলাকায় যারা পার্টি কর্মী আছে তারা যদি বসে, কোনো গ্রামাঞ্চলে যদি মিটিং করা যায়, নির্বাচিত গ্রামের যিনি পঞ্চায়েত তিনি থাকুন বা না থাকুন, এলাকার যারা পার্টি কর্মী আসে, তাহলে সেই অংশের মানুষরা তারা কি চাইছে, আর আমার গভর্নমেন্ট কি গ্রহণ করছে বা পঞ্চায়েত কি গ্রহণ করছে, এর মধ্যে পার্থক্যটা বোঝা যায়। সেক্ষেত্রে দাঁড়িয়ে হস্তক্ষেপ করা যায়, এবং ফলে একটা কাজ করলে সবচেয়ে বেশি মানুষ উপকৃত হবে সেই ধরনের কাজকে চয়েস করা যায়। সেক্ষেত্রে দাঁড়িয়ে সেই কাজটা আমাদের লাস্টের দিকে একটু ঘাটতি হয়েছে, এটা আমরা অস্বীকার করব না। সেটা আমাদের ভবিষ্যতে আমরা যদি আবার সুযোগ পাই, সেগুলো আমাদের কাটিয়ে উঠতে হবে। আগামী 5 বছরে সিপিএম কে ঝাড়গ্রামে কোথায় দেখতে চান? ঝাড়গ্রামকে অবশ্যই একটা ফোর্থ ফ্রন্টে দেখতে চাই, কারণ সিপিএম পার্টি যদি ফোর্থ ফ্রন্টে না থাকে, সিপিএম পার্টির কি ক্ষতি হবে আমি জানি না। বেশিরভাগ গরিব মানুষের ক্ষতি হবে, কারণ গরিব মানুষের স্বার্থে যা যা প্রয়োজন, অন্ন, বস্ত্র, আবার শিক্ষা, স্বাস্থ্য, যে কথাটা আমি আগে উচ্চারণ করেছি, এই 5টা বিষয় নিয়ে তৃণমূল বা বিজেপি এরা কোনোদিন আন্দোলন করে না, করবেও না। কোভিডের সময় কারোকে দেখতে পেয়েছিলেন? দেখতে পাবেন না। মজুরি বৃদ্ধির আন্দোলন কোনোদিন দেখতে পেয়েছেন? দেখতে পাবেন না। এটা এদের ক্যারেক্টারটাই হচ্ছে এরকম। অতএব সিপিএম যদি শক্তিশালী না হয়, তাহলে গরিব মানুষের ক্ষতি। সিপিএম পার্টির কি ক্ষতি হবে আমি জানি না, কিন্তু গরিব মানুষের ক্ষতি হবে। ঝাড়গ্রামের নিরক্ষরতা আরো বাড়বে, ঝাড়গ্রামে গরিব মানুষের গরিবত্ব আরো বাড়বে, ঝাড়গ্রাম মানুষ অন্নবস্ত্র, আবার শিক্ষা, স্বাস্থ্যের জন্য একটা কল্যাণকামী রাষ্ট্রের কাছ থেকে যেটুকু এক্সপেকটেশন, সেটা তারা আদায় করতে পারবে না যদি সিপিএম দুর্বল হয়ে যায়। অতএব গরিব মানুষের স্বার্থেই, সমাজের বেশিরভাগ মানুষের স্বার্থেই সিপিএমকে শক্তিশালী হওয়াটা এই ঝাড়গ্রাম জেলায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা সেই লক্ষ্যেই এগোতে চাই। জেলা সম্পাদক হিসেবে আপনার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি? জেলা সম্পাদক হিসাবে আমার সামনে চ্যালেঞ্জ আমাদের সংগঠনকে পুনর্গঠিত করা। যখন বামফ্রন্ট সরকার ছিল, এখানে প্রায় 4.5 থেকে 5,000 পার্টির সদস্য ছিল, তৎকালীন যে মহকুমা, বর্তমানে জেলা। কিন্তু সেক্ষেত্রে দাঁড়িয়ে পপুলেশন বেড়েছে, আমাদের পার্টির সদস্য সংখ্যা কমেছে। সেই মানুষদের সঙ্গে পুরনো মানুষ যারা এখনো জীবিত আছেন, আমি আগে উচ্চারণ করেছি, যারা শারীরিকভাবে এবং যাদের মাথা কাজ করে, যারা পার্টিতে সময় দিতে পারবেন, তাদেরকে আমরা পার্টির অভ্যন্তরে আনতে চাইছি। এবং নতুন যে প্রজন্ম, তাদের কাছে আমাদের বিষয়গুলো আমরা তুলে ধরতে চাইছি, এবং নতুন শক্তি, পুরনো রক্ত, নতুন রক্ত, তার মেলবন্ধন ঘটিয়েই
আমাদের এই জেলায় সংগঠনের শ্রীবৃদ্ধি আমরা করতে চাই এবং সেই কাজটা করাই আমার মূল লক্ষ্য হবে। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে আমাদের পার্টির যে আরও আঞ্চলিক কমিটি, এরিয়া কমিটি, তার সংখ্যা বৃদ্ধি করতে হবে, শাখা সংখ্যা বৃদ্ধি করতে হবে, গণসংগঠন যেগুলো আমরা পরিচালনা করি প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে, তার গণ আন্দোলনের যে মাত্রা সেটা আরও বৃদ্ধি করতে হবে। বিশেষ করে গরিব মানুষ যেগুলোতে রয়েছে, এই বললাম যেটা মিড ডে মিল, আইসিডিএস কর্মী, পরিবহন কর্মী, এই ধরনের নানান যে বিষয়গুলো রয়েছে, প্রত্যেকটা গরিব মানুষের মাথার উপর ছাদ, হ্যাঁ, রেশনের পরিমাণ আরও বৃদ্ধি করা এবং তার স্থায়িত্ব আনা, এইসব নানান বিষয়ে আমাদের আন্দোলনের সঙ্গে যুক্ত হয়ে গরিব মানুষকে নিয়ে আমাদের এবং প্রতিনিয়ত যে গরিব মানুষগুলো আন্দোলনের মধ্যে আসবে তাদের মধ্যে থেকেই আমাদের পার্টি কর্মী, পার্টির সদস্য খুঁজে এই সংগঠনটাকে আরো মজবুত ভিত্তির উপর দাঁড় করাটাই আমার লক্ষ্য। এক কথায় জঙ্গলমহলের বর্তমান রাজনীতি কিভাবে ব্যাখ্যা করবেন? জঙ্গলমহলের রাজনীতি ব্যাখ্যা করতে গেলে এখানে দেখুন, 2011 সালের পর থেকে তৃণমূল এখানে বিভিন্ন জায়গায় শাসক দলের ভূমিকা পালন করছে। তাদের কাছে আমাদের যে এক্সপেকটেশন ছিল, আমাদের বলতে আমি জনগণের কথাই বলবো, সেই এক্সপেকটেশনটা পূর্ণ হচ্ছে না। বিষয়গুলোর মধ্যে একটা অস্থিরতা কাজ করছে। আজকে বিভিন্ন জায়গাতে আপনি দেখবেন বিভিন্ন জনজাতির আন্দোলন চলছে, সেইগুলো নিয়ে রাজ্য সরকারের কোনো ভূমিকা নেই। চাকরি বাকরি, ধর্ম, এই সমস্ত নিয়েও সব জায়গাতে যে সমানভাবে সরকারের যা ভূমিকা পালন করার কথা ছিল সেটা তারা করছে, এটা বলবো না। ফলে মানুষকে আজ এমন জায়গায় ঠেলে দেওয়া হচ্ছে যে তুমি বেঁচে আছো সেটাই যথেষ্ট। তুমি স্বাধীন দেশের একজন নাগরিক হিসাবে সরকারের কাছে যা চাইছো সেটা তুমি চাইতে পারো না। তোমার বেঁচে থাকাটাই হচ্ছে এখন সবচেয়ে বড় প্রশ্ন। এবং এই জায়গা থেকে বর্তমানে যে দুটো শাসক দল রয়েছে, যারা বর্তমানে আমাদের জায়গাটা দখল করে নিয়েছে, শাসক দল এবং হচ্ছে বর্তমান যারা বিরোধী পক্ষ রয়েছে, আমি আগেই বলেছি দুজনের মধ্যে আমাদের কোনো পার্থক্য নেই। জনগণকে এই মনোভাব থেকে বের করে আনাটাও আমাদের কাছে একটা বড় কাজ। এই মনোভাব থেকে যতদিন না আমরা বের করতে পারবো, আমাদের পার্টি সংগঠন দুর্বলতাটা থেকেই যাবে এবং তার জন্য আমাদের বেশি আরো জনসংযোগ, পার্টির আরো ভিত্তিটা সেটা আরো গভীরে নিয়ে যাওয়া প্রয়োজন। এবং বর্তমানে যে অসুবিধাগুলো রয়েছে, তফসিলি জাতি, উপজাতি, বিভিন্ন সামাজিক সংগঠনের আন্দোলনের নামে দেখবেন এগুলো যখনই নির্বাচন হয় সেই আন্দোলনগুলো বেড়ে যায়। মানে সেই রকম একটা সবসময় একটা ঘোলা জল করে দেওয়ার একটা প্রবণতা থেকে যায়। এইগুলো থেকে যদি সামাজিক সুস্থিরতাটা যদি না আনা যায়, কখনোই আমরা আমাদের এই জেলাটাকে একটা শক্ত ভিতের উপর দাঁড় করাতে পারবো না। আমাদের এই মুহূর্তের কাজ যেটা, যে জঙ্গলমহলের এই যে প্রবণতাগুলো আছে সেগুলোকে কাটিয়ে যাতে একটা সুস্থির জায়গাতে আমরা সামাজিক সংগঠনের সাহায্য নিয়ে এই কাজগুলো করতে পারি, সেটাই আমাদের দেখা। এবং তার পাশাপাশি আমাদের সংগঠনটাকে শক্তিশালী করা। এটা যদি আমরা করতে পারি তাহলে যে এক্সপেকটেশনগুলো আমরা রাখছি সেগুলো আমরা ভবিষ্যতে অবশ্যই তার কাছাকাছি পৌঁছতে পারবো। একসময় লালদুর্গ জঙ্গলমহলে যে রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছিল, তার মধ্যে দাঁড়িয়ে বামেদের অবস্থান ঠিক কোথায় তা জানার এবং বোঝার একটা ক্ষুদ্র চেষ্টা আমরা করলাম। তবে রাজনৈতিক দাবি দেওয়া এবং চূড়ান্ত বিচার তা কিন্তু আপনাদের হাতে, যারা সাধারণ ভোটার। আগামী বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে কিভাবে বদলাবে ঝাড়গ্রামের রাজনৈতিক চিত্র তা জানা যাবে নির্বাচনী ফলাফল ঘোষণা হওয়ার পরে। টিম শহর ঝাড়গ্রামের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের এতটা সময় দেওয়ার জন্য এবং আপনার দলের রাজনৈতিক জীবনে নানান উত্থান পতনের সময়ের এত কথা ভাগ করে নেওয়ার জন্য। আসন্ন বিধানসভা নির্বাচনে আপনাদের সকলের জন্য শুভকামনা রইল। দর্শক বন্ধুদের জানাই ধন্যবাদ এতটা সময়ের সঙ্গে থাকার জন্য। ফিরে আসবো পরবর্তী পর্ব নিয়ে।